হ্যালো, আমরা এখন আছি অমর একুশে বইমেলা। আগামীকালকে শেষ দিন, আজকে তার আগের দিন শনিবার, ছুটির দিন। অনেকেই মেলায় উপস্থিত এবং আজকে আমি যা দেখলাম মেলা ঘুরে ঘুরে অনেকেই বই কিনছেন, যেহেতু শেষের আগের দিন। গতকালকে ভালো ঝড় হয়েছে, শুক্রবার ছিল। আজকে এখনও বৃষ্টির কোনো সুযোগ নেই, বাট আবহাওয়ার মধ্যে অনেক শান্ত, আবহাওয়ার মধ্যে ঠান্ডা একটা পরিবেশ, বাতাস ঠান্ডা হয়েছে। তো আমার সাথে আছে আমার বন্ধু রুমা। এই বই মেলায় তার একটি বই বের করেছে, বইটির নাম হচ্ছে 26-এর ছদ্মবেশ। রুমার সাথে আমার পরিচয় 2 যুগের কাছাকাছি হয়ে গেল। তো প্রতিবারই তার একটি করে বই থাকে, একাধিক বই থাকে। এবার একটি বই বের হয়েছে। তো কোনোবারই তার সাথে এরকম ফর্মাল কোনো ইন্টারভিউর কোনো রকম সুযোগ হয়নি, বা আমিও সেরকমভাবে প্রস্তুত ছিলাম না। আশা করছি যে কিছুক্ষণের মধ্যে আমি একটা ফর্মাল ইন্টারভিউ না, ইনফর্মাল ইন্টারভিউ, তার কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, সেও কিছু উত্তর দিবে। তো একটা বন্ধুসুলভ একটা আমাদের কথোপকথন। তো আপনারা যদি ভালো লাগে এনজয় করবেন, শুনেন আমাদের এটা ইন্টারভিউটা। তো আমি আমার কিছু প্রশ্ন করতে যাচ্ছি রুমা তোকে। প্রশ্নগুলো আমি গতকালকে রাত্রেই চিন্তা করেছি করব, লেখা হয়েছে। তো আমার প্রথম প্রশ্ন, তো যে সাহিত্য তোর কাছে কি বাস্তবতার প্রতিবিম্ব, নাকি বাস্তবতা থেকে সাময়িক এক কল্পলোক? তোর লেখায় এই দুয়ের সম্পর্ক কিভাবে কাজ করে? আমার কাছে সাহিত্যকে বাস্তবতা থেকে আলাদা কিছু মনে হয় না। আমি নিজে অনেক সময় দাবি করি যে আমার নিজের জীবনটাই একটা শৈল্পিক জীবন। তো সেই ক্ষেত্রে প্রতিটা মানুষের চরিত্র, সব কিছুকে আমার সাহিত্যের অংশই মনে হয়। আর সাহিত্য এমন একটা জিনিস, অনেকে বলে না যে রাজনীতি পছন্দ করি না, রাজনীতি করি না। আমার রাজনীতিও কিন্তু আমাদের জীবনের অংশ, এবং এই রাজনীতিটাও কিন্তু আমাদের সাহিত্যে চলে আসে। সব কিছুই চলে আসে, রাজনীতি, আমাদের চলন বলন, আমাদের মনোভাব, আমাদের আচরণ, আমাদের চারপাশ। আর আমরা যখন সাহিত্যিক হিসেবে কাজ করি, তখন আমাদের দৃষ্টিভঙ্গিটাকে অনেক প্রসারিত করতে হয়। এক এক সময় হয় যখন যে আমরা খুব বেদনার্ত হয়ে যাই, তখন আমরা আমাদের মধ্যে আটকে পড়ি, এবং ওই বেদনা থেকেই কিন্তু আমাদের যে লেখাগুলো আসে ওইটা আমরা সাহিত্যের মধ্যে নিয়ে আসি। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে আমাদের চারপাশে যা ঘটছে ওটা দ্বারা আমি প্রভাবিত হচ্ছি, তখনও মনে হচ্ছে যে এই প্রভাবিত ঘটনাটাকেও আমি সাহিত্যের মধ্যে নিয়ে আসি। তো এইভাবে সাহিত্য জীবনের অংশ, সাহিত্য সমাজের অংশ, আর পৃথিবীও পৃথিবীর সব কিছুই, আকাশ থেকে, মাটি থেকে, জল থেকে, প্রকৃতি, সব কিছুই সাহিত্যের মধ্যে চলে আসে। সব কিছু মিলিয়ে সাহিত্য। ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্ন, যে আমার বন্ধুটি 3টি ধারায় লিখে, কবিতা লিখে, গল্প লিখে, রম্য রচনা লিখে। এই 3টি ভিন্ন ধারায় তো লিখে যাচ্ছিস। তোর কাছে কোন ধারাটি সবচেয়ে বেশি স্বাধীনতার অনুভূতি দেয় এবং কেন? স্বাধীনতার অনুভূতি দেয়, আমার কাছে সবগুলো ধারাতেই আমি স্বাধীনভাবেই লিখি, এবং স্বাধীনতার ধারা নিয়েই লিখি। তবে একটা জিনিস আমি সব কিছুর মধ্যে রাখি, সেটা হচ্ছে আলো ছায়ার মতো একটা খেলা। সব কিছুকে কেমন জানি, অনেক কিছু দেখবেন যে একদম খোলামেলা অনেক কিছু কিন্তু আমাদের ভাল লাগে না। যেমন আমরা কিন্তু এই যে একটু সাজি, একটু মেকআপ করি, একটু রং দেই, একটু টিপ দেই, একটু সৌন্দর্য আনি। তো যখন আমরা কবিতা লিখি, কবিতার মধ্যেও আমি চেষ্টা করি একটু আলো ছায়া থাকে, স্বাধীন, ওখানেও কিন্তু আমি স্বাধীন। তো আমি স্বাধীনতার মধ্যে সব কিছু সাজাই, এটা একটা। হ্যাঁ, ওখানেও আমি স্বাধীন, কোনো বাধা আছে আমার ওটা মনে হয় না। আমি সব কিছুই তুলে আনি, রূপক দিয়ে হোক, উপমা দিয়ে হোক, বা একটা গল্প দিয়ে হোক, কবিতার মধ্যে আমার স্বাধীনতা পাই। আবার যখন রম্য লিখি, আনন্দ, হাসি, হ্যাঁ, ওখানেও আমি স্বাধীনতা রাখি। স্বাধীনতা রাখি, আর স্বৈরাচারিত্বটা করি না। ভালো বলছিস। 3 নম্বর প্রশ্ন, যে একজন লেখক কি সমাজের বিবেক হিসাবে কাজ করে বলে তুই মনে করিস? তোর লেখায় সমাজ, সময়ের সংকট কতটা প্রভাব ফেলে? আমি লেখকদেরকে, এক জায়গায় আমি শুনেছিলাম যে লেখকদেরকে যেমন স্কুলের শিক্ষকরা যেমন একটা সিলেবাসের মধ্যে শিক্ষা দেয়, লেখকদেরকে একদম জাতীয় শিক্ষক পর্যায়ে সম্মানিত করা হয় এবং ধরা হয়, এবং জাতির বিবেক, এক একটা লেখক এক একটা জাতির বিবেক। তো আমি যখন এক সময় নতুন লেখা শুরু করেছি, যে মনের আনন্দে কবিতা লিখছি, গল্প লিখছি,
সাহিত্য চর্চা করছি, ভালো লাগছে লিখছি, বা ছোটোবেলার লেখাগুলো যেমন যে চেতনা নিয়ে আমি বড় হয়েছি, 21 স্বাধীনতা, ওগুলো আমরা পড়তাম, দেখতাম স্কুলে, 21শে ফেব্রুয়ারি হচ্ছে, ওই চেতনা থেকে লিখছিলাম। তো একটা সময় যখন লেখক হিসাবে সাহিত্য জগতে পদার্পণ করলাম, বই প্রকাশিত হলো, তখন কিন্তু অনেক দায়িত্ব বেড়ে গেল। তখন আমার চিন্তাও কিন্তু চেঞ্জ হলো, পরিবর্তন হলো, যে না, আমার তো এখন দায়িত্ব, এবং আমার লেখা পড়ছে, আমার লেখা থেকে মানুষ অনুপ্রাণিত হচ্ছে, শিখছে, বা বলতেছে হ্যাঁ তুমি ঠিক বলেছো বা ঠিক আছে। তখন বিবেক, যে একটা, আমি তো বাংলাদেশি, আমার দেশ, আসলে দেশপ্রেম, আমি দেশপ্রেম আমার অন্তরে ধারণ করি, এবং এই দেশে জন্ম নিয়েছি, আলো বাতাস সব কিছুর কাছে আমি দায়বদ্ধ এবং ঋণী। এই ক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ, বিবেক, লেখকের একটা বিবেক, লেখকরাই জাতির বিবেক, এবং বিবেক বোধ থেকেই আমাদের লিখতে হয়। শুভবুদ্ধির উদয়ের জন্যই আমি লিখি, আর চেষ্টা করি আমার লেখার মধ্যে থেকে প্রতিটি মানুষের সঠিক বোধের বোধোদয় হোক। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রম্য রচনায় হাস্যোচ্ছলের আড়ালে অনেক সময় গভীর সত্য বা ব্যঙ্গ লুকিয়ে থাকে। তোর লেখায় হাসি ও ব্যঙ্গের মধ্যে ভারসাম্য কীভাবে তৈরি করিস? হাসি ও ব্যঙ্গের মধ্যে মানে রম্য লেখাটা কিন্তু মানে মাঝে মাঝে এরকম হয়ে যায় না, হাসতে হাসতে আমরা মানুষকে কিন্তু আঘাত করে ফেলি, যে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে ফেললাম বা এরকম কিছু। তো আমার রম্যগুলোতে আমি খুব চেষ্টা করি যে হাসি আনন্দের মধ্যে ত্রুটিগুলো তুলে আনা, সমাজের ভুল ত্রুটি এটা তুলে আনা, বা হাস্যকর। আমি কিছু রম্য লিখেছি খুব পলিটিক্যাল, রাজনৈতিক, হ্যাঁ, মানে অনেক জটিল একটা ঘটনা, কিন্তু ওই যে ছাগল পুত্রের ছাগলা নিয়ে একটা আছে না, ওইরকম, যে অনেক কিন্তু সিরিয়াস বিষয়টা, কিন্তু আমি খুব হাসতে হাসতে ছন্দে বন্ধ করে একটা উপস্থাপন করেছি হালকা করে। তো ঘটনাগুলো খুব ভারী থাকে, এবং ওই ভারী জিনিসটাকে খুব হাসির মাধ্যমে হালকা করে উপস্থাপনের চেষ্টা করে, আর খুব ভারসাম্য রাখি। হ্যাঁ, এই জন্য খুব ইয়ে করে, আর একটু চলে আসে চিন্তার মধ্যে থেকে। আর কিছু জিনিসে মাঝে মাঝে আমাদের মধ্যে হয় যে লিখতে লিখতে বা চিন্তা করতে করতে ভিতরতে একটা যে হঠাৎ করে যে বলে না নাজেল হওয়ার মতোই চলে আসে, তখন তাৎক্ষণিক আমি চেষ্টা করি লিখে ফেলতে, এটাই। পরে তো এডিট হয়। পরের কোশ্চেনটির একটা বাস্তবধর্মী, যে আমাদের ডিজিটাল যুগে পাঠকের মনোযোগ তো দ্রুত বদলে যাচ্ছে, তুই জানিস। এই সময় সাহিত্য, বিশেষ করে কবিতা ও গল্প, কীভাবে পাঠকের কাছে নতুনভাবে পৌঁছাবে বলে তুই মনে করিস? নতুনভাবে পৌঁছানোর এই বিষয়টা, আমি যেটা চেষ্টা করি যে আমার কবিতাগুলো মাঝে মাঝে আমি নিজেই আবৃত্তি করি, করে এইভাবে পৌঁছানোর চেষ্টা করি। আর যারা অনেকে, আমাদের কিন্তু ক্রেতা আছে বইয়ের, কিন্তু সব ক্রেতারা তো পাঠক না। হ্যাঁ, আমাকে চিনছে, আমাকে ভালো লাগে, বা আমাকে ফেসবুকে দেখছে, সে বইটা কিনে নিয়ে যাচ্ছে, এভাবে অনেক বই বিক্রি এখন করছে। অনেকে আমাদের এখন ডিজিটাল যুগে মোবাইল ক্যামেরা ব্যবহার করছে, কিন্তু তারপরেও মোবাইলে কিন্তু অনেকেও পড়ে না, মোবাইলে অনেকে পড়ে না। হ্যাঁ, তারপরে মোবাইলে যারা পড়ে, এই জন্য হ্যাঁ সাহিত্য, মানে মোবাইল সাহিত্যে যেখানে ওখানে লেখা। আর আমি যেটা চেষ্টা করি যে পাঠক তৈরি করার ক্ষেত্রে ছোট ছোট করে কিছু লেখার চেষ্টা করি, এটা করি না। আমরা লেখক তো অনেক লিখতে পারি, লেখা বড় হয়ে যায়, ছোট ছোট লেখার মাধ্যমে আমি নিজেও একটু উদ্যোগ নিয়ে, যেমন শিক্ষার্থীরা যারা আছে, নতুন প্রজন্ম যারা আছে, তাদেরকে আমি আমার লেখা পড়ানোর চেষ্টা করি। এই ক্ষেত্রে যে আমার ছেলে মেয়ে, আজকালকার অনেক লম্বা ভার্সন কেউ পড়ছে না, সবাই শর্ট, সবার হাতেই সময় কম। যেমন এই যে 26-এর ছদ্মবেশটা কিন্তু চাইলে আমি একটা উপন্যাসের মতো করে নিতে পারতাম, একদম উপন্যাস, অনেকে ধৈর্য রাখতে পারে না, একটার সাথে একটা লিঙ্ক করে আমি লিখে যেতে পারতাম। তো এরকম একটা ইচ্ছা ছিল, আমি তুই পড়ে দেখছি যে আমি শুরু করছিলাম যে উপন্যাস লিখবো, কিন্তু পরে আমার মনে হলো যে না, উপন্যাস লিখলে একদম দেখা যায় যে এই বইটাই যে আমি, যে আমার যে মনে হয় যে 25 জন পড়বে, সেটা 5-এ নেমে আসবে। তো এই ক্ষেত্রে আমি আবার ওইটা চেঞ্জ করে ওই ছোট ছোট করে দিলাম। তো চেষ্টা করি এইভাবে। আর যে ছাত্রছাত্রী বা বইমেলায় তো থাকি, তো সেখানে আমার অনেকের সাথে যোগাযোগ হয়, ভার্সিটির ছেলেমেয়েরা আসে, তখন তাদেরকেও আমি পড়ার বিষয়টা বোঝানোর চেষ্টা করি, এবং এই ক্ষেত্রে কিন্তু আমি মোটামুটি অনেক সফল হয়েছি। এছাড়া বিভিন্ন লাইব্রেরিতে বই দেওয়ার মাধ্যমে, পড়ার মাধ্যমে আবার খোঁজ নিয়েছি পড়ে কিনা, বা একটা রিভিউ চেয়েছি, বা আমাদের যারা আছে ঘর সংসার করে, গৃহিণী কিন্তু পড়তে পছন্দ করে, তারা বই পড়লে ফোনের মাধ্যমে যোগাযোগ করে, তারপর আমি বই কেনার পর আমি পড়তে বলি বা জিজ্ঞেস করি কেমন লাগলো, বা আর কি ধরনের লেখা চান, এইভাবে বাড়াচ্ছি আর কি পড়ার আগ্রহ। থ্যাংক ইউ। আমার সর্বশেষ প্রশ্ন ওর কাছে,
যে বর্তমান সময়ের পাঠক ও নতুন প্রজন্মের লেখকের জন্য তোর পরামর্শ আছে, বিশেষ করে যারা একাধিক সাহিত্য ধারা লেখালেখি করতে চায় তাদের জন্য কি বলবি? পরামর্শ আসলে কাউকে পরামর্শ দেওয়া দুঃসাহস করি না, কারণ যারা লেখেন তাদের নিজেদের ইচ্ছা বোধ থেকে লেখেন। তারপর একটা বিষয়ে যেমন আমি চেষ্টা করি যে আমার সমসাময়িক যারা লেখে তাদের লেখাগুলো পড়ার। তো দেখা যায় যে অনেকে ওই সুনামধন্য বড় লেখকদের লেখা কিন্তু আমরা ছাত্র জীবনেও পড়েছি। তো এখন কিন্তু অনেক লেখক আছে, এখন এই লেখক সমবয়সী সমমনা চর্চাটা করা উচিত। এটা করা উচিত যে আমরা যারা এনকারেজ করা হয় যে আমি লিখছি কিন্তু ও কি লিখছে এটা একটু ঝেঁকে দেখার। এটা আমি সবার ক্ষেত্রে বলবো, করছে সবাই, আর সাহিত্য চর্চা অনেকেই করছে, বাড়ছে। তারপর সবচেয়ে ভালো লাগে যেটা যে আমি যেভাবে সাহিত্য চর্চা শুরু করেছি খুব সহজভাবে সরলভাবে, বা আমি আমার মতো একটা স্টাইলে লিখেছি, আমার লেখা থেকে অনেক লেখক তৈরি হয়েছে। আমি যেটা দেখেছি আমার মানে নারী হিসাবে যখন আমি লেখিকা হিসাবে আমার লেখার যাত্রাটা শুরু হয়েছে, আমার লেখা পড়েও শতজন লেখক তৈরি হয়েছে। হ্যাঁ, যে ও লিখছে আমি কেন লিখতে পারবো না, আমিও তো লিখতে পারি, বা এভাবে লেখা যায়। হ্যাঁ, এইটা আমি তৈরি করতে পারলাম, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এটা একটা অনেক আমার অ্যাচিভমেন্ট মনে হয়, অনেক বড় অ্যাচিভমেন্ট মনে হয় আমার এটা। তো এবারের মতো আমাদের ইন্টারভিউ পর্ব শেষ। আশা করি রুমার 26 ছদ্মবেশটি বইটি যারা যারা এখনও তোমরা পড়ো নাই তারা পড়বা। বইমেলা আগামীকালকে শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর আবার দেখা হবে। থ্যাংক ইউ। রুমার যদি কিছু বক্তব্য থাকে। আর বইমেলা 26 সালের বইমেলাটা একটু ভিন্ন মাত্রার বইমেলা। প্রথম দিন আমরা খুব হতাশার সাথে শুরু করলেও পরবর্তীতে কিছু আশার আলো দেখা গিয়েছে। আর বই কম প্রকাশ হলেও ভালো ভালো বই প্রকাশ হয়েছে, সংগ্রহ করতে পারবে। আর বইমেলা তো কালকেই শেষ, এছাড়াও রকমারি.com-এ বই সংগ্রহ করার সুযোগ আছে। আর আমার বই সংগ্রহ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে, সমস্যা নেই। বন্ধুর সাথে তো আমার অ্যাড আছে, তার সহযোগিতা নিলেও সে জানিয়ে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ।